বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, একই দিনে গণভোট এবং সেই নির্বাচনকে ঘিরে একদিকে উৎসাহ উদ্দীপনা, অন্যদিকে অনিশ্চয়তা, আশঙ্কা এবং আতঙ্ক। এর মধ্যেই দেশে ফিরে এসেছেন 17 বছর পর নির্বাসনে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং গত বৃহস্পতিবার বড়দিনের দিনে তিনি ঢাকায় এসেছেন, বাংলাদেশের মাটি স্পর্শ করেছেন, সপরিবারে এসেছেন এবং এক রাজসিক প্রত্যাবর্তন বলা যেতে পারে। যে জনসমাগম তাকে অভ্যর্থনা জানিয়েছে লক্ষ কোটি জনগণ, নিঃসন্দেহে অভূতপূর্ব দৃশ্য। সংক্ষিপ্ত বক্তৃতা করেছেন এবং হসপিটালে দীর্ঘদিন অসুস্থ থাকা মাকে দেখতে যাবার আগে তিনি সমাবেশস্থলে জনতার উদ্দেশ্যে বক্তৃতা করেছেন এবং তিনি একথাও বলেছেন যে মা যাদের জন্য জীবন উৎসর্গ করেছেন আমি তাদের কাছে প্রথম আসলাম। জাতীয় ঐক্যের কথা বলেছেন তিনি, ধর্ম, বর্ণ, গোত্র, পাহাড়, সমতল মানুষের মধ্যে ঐক্যের কথা বলেছেন, নিরাপদ বাংলাদেশের কথা বলেছেন এবং একই সঙ্গে গণতান্ত্রিক বাংলাদেশের কথাও বলেছেন। সেই সঙ্গে একাধিকবার তিনি মুক্তিযুদ্ধের কথা, 71-এর কথা উচ্চারণ করেছেন। তারপরেও অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে নানা রকমের আলোচনা, নানা রকমের প্রশ্ন আছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ আছে এবং উদ্বেগ দেশের ভেতরে যতটা, দেশের বাইরেও তার চেয়ে কম নয়। আমরা নানা রকমের রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক সংকট দেখতে পাচ্ছি, সামাজিক সংকট। এই সংকট থেকে উত্তরণের উপায় কী? এটি বড় রাজনৈতিক দলের প্রধান নেতার এই স্বদেশ প্রত্যাবর্তন। তিনি দলকে দীর্ঘদিন দেশের বাইরে থেকে পরিচালনা করেছেন, কিন্তু তার এই যে শারীরিক উপস্থিতি, সেটা এখানকার পরিস্থিতি স্থিতিশীল করতে কতটা সহায়তা করবে, তার সামনে কী কী চ্যালেঞ্জ, তার জন্য পরামর্শ কী এবং তার যদি কোনো দুর্বলতা, ব্যত্যয়, বিচ্যুতি থেকে থাকে সেগুলো নিয়েও আলোচনা করবার জন্যে আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র আব্দুল সালাম, একজন মুক্তিযোদ্ধা। আমার ডানের রয়েছেন মাহবুব কামাল, বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক এবং বাংলা দৈনিক যুগান্তরের সহকারী সম্পাদক, লেখক, কলামিস্ট। স্বাগত আপনাদের জন্য কি তৃতীয় মাত্রায়। আমি মিস আব্দুল সালাম আপনার কাছ থেকেই শুনতে চাই যে তারেক রহমানের এই প্রত্যাবর্তন, দীর্ঘদিন ধরে তিনি আপনাদের দলের নেতৃত্ব দিচ্ছেন। এর আগে যখন সরকারে বিএনপি ছিল তখনও ইনফরমালি ভূমিকা রাখবার চেষ্টা করেছেন। তার এই প্রত্যাবর্তন, আজকের যে রাজনৈতিক সংকটের মধ্যে বাংলাদেশ আছে, অনেকেই মনে করছেন যে বাংলাদেশ আসলে তার লক্ষ্য থেকেও গত 13-14 মাসে এক স্বৈরশাসককে বিদায় করে যে স্বপ্ন নিয়ে মানুষ এগুচ্ছিল, সেখান থেকে আসলে লক্ষ্যটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং সেই সংকটের কারণেই বাংলাদেশ এখন নানা রকমের অস্থিরতার মধ্যে আছে। তো আমার যেটা প্রশ্ন যে মিস্টার তারেক রহমান কতটা এই অস্থিরতা নিরসন করতে পারবেন, কতটা বাংলাদেশের মানুষকে স্বস্তি দিতে পারবেন, একটা ভালো নির্বাচনকে নিশ্চিত করতে পারবেন এবং জনগণ যদি তাকে রাষ্ট্র ক্ষমতায় পাঠায় রাষ্ট্র পরিচালনা করবার জন্যে, তিনি যেটা বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান তিনি কি এখনও পরিষ্কার করেননি। ভাষা আমরা বিভিন্ন সময় বিভিন্ন আপনাদের 31 দফা বা অন্যান্য দফার মধ্যে অন্যান্য কার্যক্রমের মধ্যে দিয়ে, ওনার বক্তৃতার মধ্যে দিয়ে শুনেছি, সেটা তিনি কীভাবে বাস্তবায়ন করবেন? মিস্টার আব্দুল সালাম। আপনাকে ধন্যবাদ এবং আমার সাথে বন্ধু বিজ্ঞ আলোচক তাকে ধন্যবাদ জানাই। যারা আজকের অনুষ্ঠান দেখছেন, শুনছেন, তাদেরকে ধন্যবাদ। শোন, আজকে তো একটা আশা জাগা নেওয়া মতো অবস্থা আজকে হয়েছে যে সারা দেশের মানুষ, শুধু বিএনপি না, আজকে রাজনীতি বা রাজনীতির বাইরেও যে সমস্ত জনগণ আছে, সবার একটা উৎসাহ, উদ্দীপনা ছিল যে তারেক রহমান আসবে বা আসছে, কবে আসবে। এবং আজকে ফাইনালি যখন আসছে, তখন এটা তো স্বাভাবিকভাবে অনেকের জন্য একটা আস্থার জায়গা যে রাজনীতিতে এখন যে অবস্থাটা চলতেছে, এটা তো একটা ইন্টেরিয়াম পিরিয়ড। সত্যিকার অর্থে যে আজকে বর্তমান ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট প্লাস রাজনীতিতে কিছু কিছু দলের বিভিন্ন কর্মসূচির কারণে জনগণের মধ্যে একটা ভয়, ভীতি, একটা অনাস্থা মনের জায়গার সৃষ্টি হয়েছিল এবং সেখানে সবাই আশা করতেছিল যে বিএনপি একটি বড় দল এবং সেই বড় দলের নেতা হলো তারেক রহমান। কাজেই তার উপরে অনেক কিছু নির্ভর করে। তা এতদিন ছিল যে তিনি কেন আসতেছে না বা কবে আসবে।
আজকে যখন আসছে তার আসার মধ্যে দিয়ে তো স্বাভাবিকভাবে একটা আস্থার জায়গার সৃষ্টি হয়েছে। এবং আপনারা দেখেছেন যে তিনি যে অল্প বক্তব্য দিয়েছেন, কিন্তু যতটুকু দিয়েছেন, আমি যতটুকু ক্রস পিপুলের সাথে ইতিমধ্যেই কথা হয়েছিল, সবাই সেটাকে পজিটিভলি নিয়েছে, যে তার একটা ভালো তিনি বলেছেন এবং পজিটিভ তিনি বলেছেন। এবং এটা সত্যি কথা যে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি একসময় এই দেশের ক্রাইসিস মোমেন্টে রাষ্ট্র ক্ষমতায় তিনি আসছিলেন বা জনগণ তাকে নিয়ে আসছিল, নিয়ে আসার পর এইরকমই একটা ক্রাইসিস মোমেন্টে কিন্তু দেশটা ছিল, যখন দেশ অর্থনীতির অবস্থা খুবই খারাপ, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, আন্তর্জাতিক সব দিক দিয়ে বাংলাদেশে একেবারে খুবই খারাপ অবস্থায় ছিল। সেই অবস্থায় জিয়া রহমান ক্ষমতায় আসার পরে তিনি কয়েক মাসের মধ্যেই সেগুলোকে পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলেন। এটাই ছিল তার লিডারশিপ। এবং অল্প সময় ছিলেন তিনি, 3.5 বছরের মতো ছিলেন, কিন্তু এই অল্প সময়ের মধ্য দিয়ে জিয়া রহমান এখনও বাংলাদেশের মানুষের সামনে এখনও একটি জ্বলন্ত লিডারশিপ, যে সবাই মনে করে যে ক্রাইসিস ম্যানেজার, অর্থাৎ একটা ক্রাইসিস টাইমে যে সব কিছুই করতে পারে। যেমনি মুক্তিযুদ্ধের সময় 25শে মার্চে যখন একটা শূন্যতা সৃষ্টি হয়েছিল, তখন 26শে মার্চে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে ওল জাতিকে সে সময় একটা দিক নির্দেশনা দিয়েছিলেন, এবং পরে সেই যুদ্ধে অংশগ্রহণ করছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে আবার যখন দেশের ভার তার উপর দেওয়া হয়, তখনও তিনি সফলভাবে সেই দায়িত্বটা পালন করেছিলেন। এবং সেই পালনের মধ্য দিয়ে বাংলাদেশের একটা আইডেন্টিটি তিনি দিয়েছিলেন, যে বাংলাদেশি হিসেবে, যেটা আগে বাঙালি, আমরা বাঙালি, পশ্চিমবাংলার বাঙালি, এই যে একটা দ্বন্দ্ব ছিল। এবং আওয়ামী লীগ যেহেতু বাঙালি জাতীয়তাবাদের কথা বলতো, এটা নিয়ে একটা মিশ্রণ অবস্থা ছিল। তো সেইখান থেকে তিনি একটা ক্লিয়ার আইডেন্টিটি দিয়েছেন সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষকে, যে আমরা সবাই বাংলাদেশি, যে ধর্মেরই হই না কেন, যে ভাষার আমরা হই না কেন। তো সেইটাই আজকে সেরকমই আপনারা শুনেছেন যে আজকে তারেক রহমান সাহেবও বলছে আই হ্যাভ এ ড্রিম, অর্থাৎ তার একটা পরিকল্পনা, যেটা আমরা তার সাথে কাজ করি, আমরা ইতিমধ্যে দেখেছি যে উনি আসলেও তার মধ্যে একটা বিশাল একটা পরিকল্পনা তার মধ্যে আছে, যে আজকে অর্থনীতির পরিবর্তনটা কীভাবে আনা যাবে, কৃষকদের পরিবর্তনটা কীভাবে আনা যাবে, শ্রমিকদের পরিবর্তনটা কীভাবে আনা যাবে, এমনকি ঢাকা শহরের যে যানজট, এই সমস্যারই বা কীভাবে সমাধান করা যাবে। অর্থাৎ টোটাল একটা পরিকল্পনা তার মাথায় আছে। তো সেটা তো অবশ্যই, সেটার জন্য তো রাষ্ট্র ক্ষমতা দরকার, এবং সেটা যদি জনগণ আগামী নির্বাচনে যদি তার নেতৃত্বে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা দেয়, তাহলে আমরা বিশ্বাস করি যে তার বাবার মতো অল্প সময়ের মধ্যেই সে দেশ জাতির সামনে একটা উদাহরণ সৃষ্টি করতে পারবে, যে তিনি পজিটিভ আসলে কিছু চেঞ্জ করার মতো তার মধ্যে সেই ক্রিয়েটিভ যে চিন্তাভাবনা আছে, সেটাকে আসলে বাস্তবে তিনি কার্যকর করতে পারবে। জি, আমি শুনবো আপনার কথা আরও। মিস্টার মাহবুব কামাল, প্রসঙ্গ তো এটাই, কিন্তু আপনাকে আমার স্পেসিফিক একটা প্রশ্ন করবার আছে। আপনি একাধিক জায়গায় বলেছেন যে তারেক রহমান আসবেন না, আমার এই অনুষ্ঠানে বলেছেন, এবং তিনি এলেন, আপনিও দেখেছেন, আমিও দেখেছি, গোটা দেশবাসী দেখেছে। সো আপনার কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, আই ওয়াজ রেডি টু ফেস সাচ এ কোয়েশ্চেন। দেখেন, আমি কিন্তু বলি নাই যে উনি কোনোদিনও আসবেন না, আমি বলছি যে উনি আসবেন না, হি ইজ নট কামিং। ইট ডাজ নট নেসেসারিলি মিন যে কোনোদিনও আসবে না। আমি বলছি যে প্রিভেইলিং যে কন্ডিশন, সেখানে আসবে। এবং আমি প্রথম বলার পর 14 মাস পরে উনি এলেন। আমি প্রথম খালেদ মহিউদ্দিনের কথা বলছি। এখন আপনার অনুষ্ঠানে আমি বলছি, আমার অনুষ্ঠানে আপনি রিসেন্টলি না, আমি বলছি কি, আমি আপনাকে বলছি যে ডাক্তার বলল যে 15 দিনের মধ্যে মারা যাবে। আমি বললাম যে না, 10 বছর বাঁচবে, বাজি ধরেন। এখন 9 বছর 11 মাস পরে যদি ওই লোক মারা যায়, আপনি গ্রামারের ভুল ধরতেই পারেন, তো ভাই 10 বছর তো হয় নাই, আপনি তো মিথ্যা প্রমাণিত হইলেন। কিন্তু এই গ্রামারের ভুল ধরা তো ঠিক না, ওখানে 1 মাস কোনো ব্যাপার না। কথাটা হচ্ছে যে আমার কথাটা তামাদি হয়ে গেছে যখন স্বয়ং তারেক রহমান বলেছেন যে কিছু অপ্রকাশযোগ্য কারণে আমি আসতে পারছি না। তখন কিন্তু আমার কথার তামাদি হয়ে গেছে। আমি আর প্রাসঙ্গিক, মানে আপনার কথাকে উনি সেকেন্ড করেছেন, আমি কিন্তু প্রাসঙ্গিক না। ওকে, তো ফলে এই দায় তো ওনারও,
উনি তো বলছেন কিছু এমন কিছু বিষয় আছে যেগুলো বলা যাবে না, তো ফলে আমার আর কোনো দায় নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, দেখেন আমি যে 3টা কারণ বলেছিলাম তার একটা তারেক রহমান নিজেই সলভ করছেন, বাকি 2টা কীভাবে সলভ হয়েছে আমি জানি না। একটা সলভ করছেন উনি প্রকাশ্যেই একজনের কাছে সরি হয়েছেন, আপনারা দেখছেন, ঠিক আছে। সো ওয়ান প্রবলেম ওয়াজ সলভ বাই হিমসেলফ। আর বাকি 2টা কিভাবে হয়েছে আমি ঠিক বলতে পারবো না। তো এখন কথাটা হচ্ছে যে মানে আবার তো এখন বাকি দুটো তো নিশ্চয়ই ওনার ভূমিকা ছিল। এবং যাই হোক, হ্যাঁ, তো ফলে আমাকে কেন দায় দিচ্ছেন? এটা তো তারেক রহমান নিজেই বলছে, উনি সেকেন্ড করছেন আমার কথা। না দায় দিচ্ছি না, রাজনীতিতে তো বিশ্লেষণের সব সঠিক যাই হবে হোক, সবসময়। যাই হোক, এটা বাদ দেন। বাট কেমন দেখলেন ওনার এই হ্যাঁ, প্রত্যাবর্তন? বলছি হ্যাঁ, দিস তারেক রহমান ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম দি তারেক রহমান অফ 2001 and 2000, in between 2001 and 5, দিস কোয়াইট ডিফারেন্ট। আজকে যেটা আমরা দেখলাম, সেই সময় তো তার বয়স অনেক কম হ্যাঁ, ছিল। যাই হোক, ম্যাচিউরিটি না, বয়স ডাজ নট নেসেসারিলি এনহান্স অর এক্সারাইজ, মানে না, আপনি 17 বছর তো কম বয়স না, আবার এক্সপোজার, ইন্টারন্যাশনাল একটা এক্সপোজার আছে, দেশের বাইরে কাটিয়েছেন দীর্ঘ না, সময়। বয়স কোনো ব্যাপার না। ওই আমি এক ছেলে এক টিচারকে সালাম দেয় নাই, তো বলছে তুমি মুরব্বীকে সালাম দিলে না, বললো একটা বয়স্ক লোককে সালাম দিলে না, বলছে আমাদের পুকুরে 300 বছরের একটা কাসিম আছে, আবার তাকেও সালাম দিতে হবে, ওর বয়স তো 300 বছর। বয়স কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা অনেক দেখা গেছে, পৃথিবীতে অনেক দেখা গেছে 30 বছর বয়সে, 40 বছর বয়সে, হ্যাঁ, নানা রকম মানে ঘটনা ঘটেছে, তাই না? বহু দেখা গেছে এগুলি। বয়স কোনো ব্যাপার, উনি ম্যাচিউর হয়েছেন, হ্যাঁ, এটা হচ্ছে কথা। এবং উনি কি বলে যে আপনার অনুষ্ঠানে আমি বলছি কেন, প্রথমে একটা বলে নেই, সেটা হচ্ছে ওনার পেছনে যারা ছিলেন, তারা মঞ্চে যারা ছিলেন, এইটা তাদের পরিবর্তে যদি এসএসএফ থাকতো ভালো হইতো, মানে নিরাপত্তা একটা। 2 নম্বর হচ্ছে ওনার স্টেচারে চলে গেল ওনারা, উনি তো মানে হিজ ফার বিহাইন্ড, তাদের কাছ থেকে তো অনেক পার্থক্য আছে না তার, তো ফলে তার পিছনে দাঁড়ানো মানে হচ্ছে, বা এটা বাংলাদেশের একটা পুরনো কালচার, এখান থেকে তাকে বেরিয়ে আসা লেভেলে হয়ে যাচ্ছে আর কি। এসএসএফ থাকতো, দ্যাট উড বি গ্রেসফুল টু লুক অ্যাট। তো যাই হোক, এখন আপনার অনুষ্ঠানে আমি বলছি যে এখনকার প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হচ্ছে লিবারাল ডেমোক্রেসি ভার্সাস আপনার আলট্রা রাইটিজম। আপনার অনুষ্ঠানে কিন্তু আমি বলছি। তো এই মুহূর্তে তারেক রহমানের আসাটা খুবই জরুরি ছিল আমি মনে করি, ইন দ্য সেন্স যে আপনার ওসমান হাদির মৃত্যু সংবাদের পর সেই রাতে যে কাণ্ডগুলো হয়েছে, 2টা মিডিয়া এবং 2টা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের উপরে হামলা ইত্যাদির মধ্য দিয়ে দেখা গেছে যে আলট্রা রাইটিজম আরও বেশি আলট্রা হয়ে যাচ্ছে। ফলে এই মুহূর্তে যদি তারেক রহমান না আসতেন তাহলে সিচুয়েশন আরও গ্রেভ হয়ে যেত। হ্যাঁ, এখানে একটা ভারসাম্য রক্ষা হবে, অ্যাটলিস্ট। কী হবে না হবে সেটা পরে, এই ভারসাম্যটা দরকার ছিল। এখন আপনি বলবেন যে উনি আসলেন কি হচ্ছে আর কি। দেখেন, তারেক রহমান বললেন যে আই হ্যাভ এ প্ল্যান। হ্যাঁ, এ প্ল্যান মানে কি? উনি উই হ্যাভ এ প্ল্যান। তো উনি একটা প্রেসক্রিপশন দিবেন, একটা প্রেসক্রিপশন দিন, তাই না? কিন্তু দরকার তো আমাদের অনেকগুলো সার্জারি, ওই সার্জনটা কোথায়? হি উইল গিভ এ প্রেসক্রিপশন, হি হ্যাজ এ প্ল্যান, ওকে। মানে আপনি বলছেন ইমপ্লিমেন্ট কারা করবে? হ্যাঁ, এটা সার্জারি আছে কতগুলি, কোন পরিস্থিতিতে তারেক রহমান দেশে আসলেন এটা আপনাকে বুঝতে হবে। হোয়াট আর দ্য সেলিয়েন্ট ফিচার্স অফ টুডে। দেখেন, আমি একটা একটা করে বলতেছি। 1 নম্বর হচ্ছে যে কোন প্রেমিসে উনি দাঁড়ায় আছেন, এটা বুঝতে হবে আমাদের। 1 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধকে আন্ডারমাইন শুধু নয়, স্মৃতি থেকে সরিয়ে দেয়া হওয়ার একটা প্রক্রিয়া চালু আছে। এবার এমনও বলা হয়েছে 16ই ডিসেম্বর বিজয় দিবস মানি না, নাম্বার 1, প্রেমিসগুলো আমি বলতেছি। নাম্বার 2, আমাদের যে কালচারাল হেরিটেজ, সেই কালচারাল হেরিটেজকে ইসলামিক কালচার দিয়ে রিপ্লেস করার চেষ্টা হচ্ছে। ধর্ম তো থাকবেই, ধর্ম প্রত্যেকটা দেশের অধিবাসীদের একটা ধর্ম আছে, আবার একটা কালচারাল হেরিটেজ আছে, এটার মধ্যে কোনো কনফ্লিক্ট নাই। আপনি তো অনেক বড় জায়গায়, ক্ষুদ্র জায়গায় দেখলে যে স্কুলে এখন স্পোর্টসের টিচার থাকবে না, কালচারের মানে মিউজিকের টিচার। হ্যাঁ, ওই তো একই, আমি ওটা তো আই এম এনকম্পাসিং দ্য হোল ইয়ার। নাম্বার 3, যে আমাদের নিরাপত্তার যে শেষ ভরসা সেনাবাহিনী, সেটাকে অকার্যকর এবং দুর্বল করার একটা প্রচেষ্টা চলছে, নাম্বার 3। নাম্বার 4,
অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে ক্যাশ করে ভারতের সঙ্গে একটা এমন নাজুক পরিস্থিতি, নাজুক সম্পর্ক করা হচ্ছে যেইটা একটা যুদ্ধাবস্থা তৈরি করছে। দেখেন, এটা কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, এবং মানে যুদ্ধটা কি? যুদ্ধ হচ্ছে ওয়ার ইজ দি ওয়ার্স্ট অল্টারনেটিভ, সবচেয়ে বাজে বিকল্প হচ্ছে যুদ্ধ, যে কোনো সংকট দেখা দিলে। এবং আমাদের মতো দেশে তো আমরা ইকোনমিক্যালি যুদ্ধ অ্যাফোর্ড করতে পারি না। যুদ্ধ তো শুধু মানুষ হত্যা করে, ইকোনমির উপর একটা ইম্প্যাক্ট আছে, তাই না? তা আমরা তো যে কোনো যুদ্ধ আমরা অ্যাফোর্ড করতে পারি না, তাই না? এবং এটা ওয়ার্স্ট অল্টারনেটিভ। তো সেইটার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, অ্যান্টি ইন্ডিয়ান একটা নানা রকম কথাবার্তা বলে একটা পরিস্থিতি নাজুক হয়ে গেছে। আপনি দেখতেছেন যে এই যে আপনার ভিসা বন্ধ হয়ে যাচ্ছে ইত্যাদি নানা রকম। এরকম একটা প্রেমিসের উপরে তারেক রহমান কিন্তু দেশে আসছেন। মানে এটা কিন্তু খুব ছোটোখাটো একটা ফাইট না, ইটস এ বিগ ফাইট। আমরা যে খুশি হয়ে যাচ্ছি, আমরা যে মানে আমি তো ওই যে বিএনপির নেতাকর্মী যারা আবার পরিচিত, মানে খুশিতে গদ। হ্যাঁ, তো এইটা গদ হওয়ার কিছু নাই। মানে ওনার আশায় তো কিছুতে গদগদ হতেই পারেন, মানে এর চাইতে তো বড় খুশি হওয়ার কিছু বিএনপির এই মুহূর্তে নেই। এবং সাধারণভাবে অনেক নাগরিকও সন্তুষ্ট যে তিনি এইরকম একটা ক্রাইসিস পিরিয়ডে ফিজিক্যালি প্রেজেন্ট। এখন দেখেন, এই যে এই পরিস্থিতিগুলো কারা তৈরি করলো? এই যে পরিস্থিতিগুলো কারা তৈরি করলো? এক নম্বর হচ্ছে আপনার মানে এনসিপির মোড়কে ইয়াং জেনারেশন একটা অংশ। দুই নম্বর হচ্ছে ইসলামিক থিওলজিস্ট যারা, ইসলামিক তাত্ত্বিক যারা। তিন নম্বর হচ্ছে ইসলামিক মিলিটেন্ট ফোর্স যারা। ঠিক আছে, এই টোটাল এন্টায়ার এইটা একটা ফোর্স হয়ে গেছে আর কি। হ্যাঁ, এবং এই পরিস্থিতিটা মানে বাই অ্যান্ড লার্জ তারা তৈরি করছে। হ্যাঁ, এই পরিস্থিতিটা। এবং এই অবস্থার বিপরীতে আপনার একটা লিবারেল ডেমোক্রেসির রাজনীতি পার্সু করা, এটা খুব টাফ জব। হ্যাঁ, আজকে আপনি 50 লাখ লোক জড়ো করলেন, ঠিক আছে, 50 লাখ বা 1 কোটি লোক জড়ো করলেন, এইটা যে সবসময় একই ঐক্য ধরে রাখবে, এটা যে একই স্ট্রেংথ ধরে রাখবে, এটা কিন্তু নাও হইতে পারে। এবং এটা নানাভাবে এটা ডিসমেন্টেল হয়ে যেতে পারে। এবং হয়তো দেখা যাবে যে 4-5 দিন 6 দিন পরে দেখা যাবে একটা অন্যরকম সিনারিও আমাদের সামনে আসতেছে। হ্যাঁ, এটা হইতে পারে, এটা ইয়ে করার কিছু না। দেখেন, মানে বাংলাদেশের রাজনীতি না, ওয়েদার ফোরকাস্টের একটা নিয়ম আছে। ওয়েদার ফোরকাস্ট কিন্তু 7 দিনের বেশি করা যায় না। ইউ মাইট বি নোয়িং দ্যাট। আমি আমেরিকাতে একটা ওয়েদার ফোরকাস্ট করতো একটা মেয়ে, খুবই চমৎকার, তার আমি শুনতাম আর কি। তো ওয়েদার ফোরকাস্টের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 7 দিন। বাংলাদেশের পলিটিক্সেরও আপনার আমি বলি এইটার ম্যাক্সিমাম ফোরকাস্ট লিমিট হচ্ছে 7 দিন, মানে আমি যেভাবে দেখতেছি আর কি। সো খুশি হওয়ার কিছু নাই। এখন কথাটা হচ্ছে যে মানে উই হ্যাভ টু ক্রিয়েট আওয়ার ফিউচার, উই আওয়ারসেলভস হ্যাভ টু ক্রিয়েট আওয়ার ফিউচার। আমাদের ফিউচার আমাদেরকে নির্মাণ করতে হবে, এটা অটোমেটিক হবে না। এটা অটোমেটিক হবে না। এবং এই ফিউচারটা আমাদের ক্রিয়েট করতে হবে। এবং এই ফিউচার ক্রিয়েট করার জন্য একটা মানে এমন লিডারশিপ দরকার যে পাবলিককে লিড করতে পারবে, যে ভিশনারি হবে। তারেক রহমান বলছেন যে আই হ্যাভ এ প্ল্যান, উনি তো প্ল্যানটা ডিটেল আউট করেন নাই, তাই না? ডিটেল আউট তো করেন নাই, এ তো রেটরিকও হইতে পারে। হাউ আর ইউ সো শিওর যে এই প্ল্যানটা একটা কম্প্রিহেনসিভ প্ল্যান? আমরা তো এত শিওর না, তাই না? হি মাস্ট এক্সপ্লেইন, হি মাস্ট ডিটেল আউট যে আমরা কি প্ল্যানে আমরা আগাচ্ছি, তাইলে না আমরা বুঝবো যে তিনি আমাদের লিড করতে পারবেন কি না। সেটা তার কাছে আমি একটা আবেদন রাখতেছি, ইমিডিয়েটলি উনি এটা ডিটেল আউট করবেন, তার প্ল্যানটা, ইলেকশন ম্যানিফেস্টো। বাট ট্যাকটিক্স হিসেবে বা স্ট্র্যাটেজি হিসেবে পুরো প্ল্যান তো কেউ ওপেন নাও করতে পারেন, হয়তো ধীরে ধীরে ওপেন করবেন। না, আপনি স্যালিয়েন্ট ফিচারগুলো বলুন না, স্যালিয়েন্ট ফিচারগুলো বললেই তো হয়। আমরা তো একটা ইমপ্রেশন চাই আর কি। আই হ্যাভ এ প্ল্যান, ইট ইজ নট এনাফ। হ্যাঁ, একটা ইমপ্রেশন তো আমাদের রাখবে। হ্যাঁ। সো মিস্টার আব্দুল সালাম, আপনি শুনছিলেন বেশ কিছু প্রসঙ্গ, সাম্প্রতিক ক্রাইসিসের কথা মিস্টার মাহবুব কামাল উল্লেখ করলেন। মিস্টার তারেক রহমানের বক্তৃতায় নিরাপদ বাংলাদেশের কথা বলেছেন। একই সঙ্গে ওনার কথা থেকে যদি আমি কিছু বক্তব্য ধার করে 1-2 শব্দে আনি, তাহলে একটা সভ্যতার সংকটও বাংলাদেশে তৈরি হয়েছে। সেই সভ্যতার বাংলাদেশ আসলে নির্মাণ করতে হবে। সো এই জায়গায় বড় দল হিসেবে বিএনপির যে দায়িত্ব, দলের নেতা হিসেবে তারেক রহমানের যে দায়িত্ব, সেটা তা একটা জিনিস দেখেন, উনি কিন্তু ওনার বক্তব্যে 2টার উপরে একটু বেশি জোর দিচ্ছেন। একটা হলো নিরাপত্তা, আর একটা হলো অর্থনীতি।
এবং সত্যিকার অর্থেই যদি বাংলাদেশটাকে এখন যে অবস্থায়, যে এখন আমরা যে জায়গাটায় আছি, এবং উনি আলোচনা করতে যে ভারতের বিষয়টা আনলেন, এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলোকে যদি আমি সলভ করতে পারি, তাহলে তো আমি দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো ওনার তো একটা সিগন্যালটা তো উনি দিছেন, অর্থাৎ এই বিষয়গুলোকে কার্যকর করার জন্য, ইফেক্টিভ করার জন্য এগুলোকে কিভাবে আমি এক্সারসাইজে যাব, সেটা আমার প্ল্যান আছে। এটা তো উনি বলছেন। তাই কাজে এটা তো মানে কোনো ভাসমান কিছু না। আর আরেকটা যেটা হলো যে দেখেন, উনি ইতিমধ্যে তার কাজে কর্মের মধ্য দিয়ে অনেক কিছু প্রমাণও করেছেন। বিশেষ করে উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরে, অনেকে তো ভাবছিল, বিশেষ করে শেখ হাসিনা তো একেবারে গদগদ হয়ে গেছিল যে বিএনপি শেষ, এটার কোনো এফেক্টিভ কোনো কাজ করতে পারবে না, যেহেতু খালেদা জিয়া জেলে, আর তারেক রহমান এত মাইল দূরে আছে, ওইখান থেকে আর সে কিছুই করতে পারবে না। কিন্তু সে তার লিডারশিপকে দিয়ে প্রমাণ করে দিছে। আজকে যে মনে করেন যে লক্ষ লক্ষ লোক, কোটির কাছাকাছি লোক আজকে এখানে আসছে, এটা তো তার লিডারশিপের কারণেই। যদি দলটাকে সে এই পর্যায়ে মানে ধরে না রাখতে পারতো, বা এই পর্যায়ে এটাকে স্প্রেড আউট করতে না পারতো, তাহলে তো আজকে এইটা আসতো না। কাজে এইটাও তার একটা ক্রেডিট। পাশাপাশি দেখেন, 5ই আগস্টের পরে এই দেশে একটা অ্যানার্কি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই অ্যানার্কির থেকে কিন্তু কেউ যদি দেশটাকে রক্ষা করে থাকে, 2-3 জনের মধ্যে সে একজন। তার সেই সময় তার বক্তব্য, তার রোল, তার সব কিছু, সেটা একটা। আরেকটা যেটা আমি বলতে চাইতেছি, যে ধরেন ওর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশে এই যে এখনও যে শক্তিটা রাইজ করার চেষ্টা করতেছে আছে, অর্থাৎ একটা ডানপন্থী একটা শক্তি রাইজ করে কিভাবে এটাকে তারা কন্ট্রোলটা করতে পারবে। এবং অনেক সময় অনেকেই মনে করতো যে বিএনপি বা তারেক রহমানও বোধহয় ওই দিকেই ঝুঁকে যাবে, কিন্তু বিএনপির মধ্যে এই দুই ধারা বিএনপির মধ্যেও সেই ধারা কিছু তো আছে। স্বাভাবিকভাবে সবাই মনে করতো যে বিএনপি তো দক্ষিণপন্থী, কিন্তু দেখেন এবং তারেক রহমান লিডারশিপ নেওয়ার পরে অনেকে আবার সেটা বেশি উৎসাহিত হয়ে, কিন্তু আসলে আশ্চর্য, কিন্তু তার সবাই কিন্তু সেটা পারে নাই, ইচ্ছা করলেও কিন্তু পারে নাই। আরেকটা দেখেন যে আজকে আওয়ামী লীগ এত বড় ক্রাইসিসে কখনো পড়ে নেই, এবার যে ক্রাইসিসে পড়ছে। পড়ার পরে দেখেন, এর আগেও যখন 75-এর পরে তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছিল, এইবারও কিন্তু তারা আন্ডারগ্রাউন্ডে। কিন্তু বিএনপি ওয়ান অফ দ্য সাকসেস, যে বিএনপি অনেক ক্রাইসিসে পড়ছে, দলটা শেষ হয়ে গেছে, সব লিডারশিপ শেষ করে দিছে, সব কিছু করছে, কিন্তু কখনো বিএনপি পলিটিক্স কিন্তু আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে যায় নাই। আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে তাকে ইনভলভ করতে চাইছে, ফোর্স করছে। এমনকি আওয়ামী লীগের সময় তো এমন করছে যে আমেরিকান কোর্টে তো একসময় বলেই দিল যে এটা আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের সাথে ইনভলভ হয়ে গেছে, কিন্তু সেখানেও কিন্তু যেতে দেয় নাই। তো এইগুলো যে তার ম্যাচুরিটি, তার লিডারশিপের, এগুলো তো আপনাকে আনতেই হবে, এগুলোকে তাকে আপনাকে পয়েন্ট দিতেই হবে। তো এইটাই বললাম। কানাডিয়ান কোর্ট, হ্যাঁ, কানাডিয়ান কোর্টে, হ্যাঁ কানাডিয়ান আমেরিকান কোর্টেও চেষ্টা করছিল। তো এইগুলো করে কিন্তু বিএনপি কিন্তু তার পলিটিক্সটা ক্লিয়ার রাখছে যে আমি ডানও না, আমি বামও না, আমি মধ্যপন্থী। বাংলাদেশের প্রেজেন্ট সিচুয়েশনে দেখেন যে কিছুদিন আগেও 5ই আগস্টের পরেও বিএনপির বিরুদ্ধে যেভাবে লাগছিল, মনে হয় যে বিএনপি বোধহয় শেষ হয়ে গেল, বিএনপির ইমেজ বোধহয় একেবারে শূন্যর কোঠায় পৌঁছে গেল, বিএনপিকে আর দাঁড় করানো যাবে না। কিন্তু বিএনপি কিন্তু স্ট্যান্ড বাই তার জায়গায় ঠিকই আছে। এবং তুলনামূলকভাবে আপনি দেখেন ক্রমানুসারে কিন্তু বিএনপির অ্যাগেনস্টে যে শক্তিটা অপপ্রচার যারা করতো, এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়েছে। একটা নির্বাচনের বেলায় দেখেন আপনি যে বিএনপি কনস্ট্যান্টলি বলে আসছে যে আমরা মনে করি যে এই মুহূর্তে মিনিমাম সংস্কার করে একটা নির্বাচনে যেতে হবে। সে সময় অনেকেই বলছে, অনেকে না, 2-4টা দল বলছে যে বিএনপি খালি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। কিন্তু এখন কি বলতেছে জনগণ, এই দেশের ম্যাক্সিমাম পিপল কিন্তু বলতেছে নির্বাচন দরকার, যেটা আমরা আগে থেকেই এবং এটাও কিন্তু তারেক সাহেবের
একটা ওয়ান অফ দ্য সাকসেস। তো কাজে লিডারশিপের এখন বাকিটা আপনি কখন বুঝবেন, যখন আপনি ক্ষমতাটা তার হাতে দিবেন। এর আগে তারা বলতে পারবে না। যে উনি যেটা বললো যে ইসের অর্থাৎ তার টিমটা কি, টিমটা তো এখন টিমটা তো যখন সে যাবে, যখন সে মানে টিম ক্যাপ্টেনও যখন হবে, ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নিবে, তখন না সে তার টিম সাজাবে, তখন সেটা বলা যাবে যে এটা কতটুকু কার্যকর হয়েছে, কতটুকু হয় নাই। আর আরেকটা যেটা আছে যে বিএনপি, আমি যেটা বললাম যে বিএনপির অতীত একটা গ্লোরিয়াস একটা অতীত আছে, বিএনপি গ্লোরিয়াস একটা অতীত আছে, যেটা আওয়ামী লীগ বা জামাত এই দুইটাকে যদি আমি এখন কাউন্ট করি বা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে তাদের কিন্তু সেটা নাই। একটা মানুষকে, আমি জিল্লুর রহমানকে কিভাবে মানে ডিফাইন করবো, কীভাবে বিশ্বাস করবো যে তার এই যে চলতি পথে সে তার ধারাবাহিকতাটা সে কীভাবে আসছে, এটা দিয়েই তো আমি জাজ করব, তাই না? আজকে একটা সংগঠনকেও যদি জাজ করতে হয় যে তার অতীতটা কি, সে থেকে আসছে, এই পর্যন্ত কী কী করে আসছে, ওইটা থেকেই জাজমেন্ট হবে। তো সেই জাজমেন্টও যদি হয় যে তাহলে বর্তমান বাংলাদেশের প্রেজেন্ট যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে তো বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই, বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। এখন কথাটা হলো যে বিএনপি লিডারশিপ এখন এটা যদি সত্যিকার অর্থে রাইট ট্র্যাকে যদি ধরে রাখতে পারে তারেক রহমান সাহেব, তাহলে স্বাভাবিকভাবে সাকসেস হবে এবং সে যে পারবে ইতিমধ্যে সে সেটা প্রমাণ দিচ্ছে। মাহবুব কামাল, আপনি বলবেন এবং কোনো বিকল্প কি আছে? বলছি সেটা হচ্ছে, আমি কিন্তু টিমের কথা বলি না, আমি বলছি সার্জারিগুলি খুব জটিল, সার্জারিগুলি খুব জটিল। দেখেন, আমি প্রবলেমগুলো একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, মানে আমার ক্ষুদ্র জ্ঞানে। প্রথমে যে ভারতের সাথে ব্যাপারটা না, দেখেন, এনি ওয়ার ইজ এ সিমটম অফ ম্যানস ফেইলিওর এজ এ থিঙ্কিং অ্যানিম্যাল। মানে যে কোনো যুদ্ধ মানে এক চিন্তাশীল প্রাণী হিসেবে মানুষের ব্যর্থতাকে প্রমাণ করে। কোনো চিন্তাশীল মানুষ যুদ্ধের কথা বলতে পারে না, ঠিক আছে? তো এই জন্য এই যে মানে ভারতের সাথে যে ব্যাপারটা না, এইটা আমরা কিভাবে অ্যাভয়েডিং এনি ওয়ার, আমরা কিভাবে একটা ডিগনিটি, একটা ইকুয়াল ডিগনিটি, একটা সমমর্যাদার, একটা বন্ধুত্বপূর্ণ এবং কোনো প্রভাবহীন একটা সম্পর্ক করতে পারি, এইটা আপনাকে বের করতে হবে, এই ডিপ্লোমেসিটা আপনাকে বের করতে হবে, ঠিক আছে? মর্যাদাপূর্ণ ইকুয়াল রিলেশন, যাতে আমাদের খবরদারি করতে না পারে এবং আমাদের মানে কোনো কিছু দেয়ার প্রশ্ন না আসে। এটা বের করতে হবে, এই ডিপ্লোমেসিটা বের করতে হবে, এছাড়া উপায় নাই কিন্তু। আচ্ছা, 2 নম্বর দেখেন, গত 16 মাসে আমরা কি দেখছি? 16 মাসে আমরা দেখছি রাষ্ট্র আছে, রাষ্ট্রযন্ত্র নেই, সরকার আছে, শাসন নেই, পেশি আছে, হৃদয় নেই। এই 16 মাস কিন্তু আমরা এটা দেখছি, ঠিক আছে? তাইলে এই যে একটা অবস্থা, একটা শাসনহীনতা, একটা কি বলে যে রাষ্ট্রযন্ত্রের কোনো ভূমিকা নেই, হ্যাঁ, একটা ছেড়ে দেওয়া হয়েছে সারা বাংলাদেশকে, এই অবস্থার মধ্য দিয়ে কতগুলো জিনিস তৈরি হয়েছে এবং এগুলিকে অ্যাড্রেস করতে হবে। কীরকম তৈরি হয়েছে দেখেন, খুবই মর্মান্তিক, এবং এটা কোথায় যে আমাদেরকে নিয়ে যাবে আমরা বুঝতে পারতেছি না। আমি এটা বলছি একটা টেলিভিশনে যে এতদিন আমরা কি দেখছি, নানা রকম পলিউশন দেখছি, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশন, এখন কিন্তু হিউম্যান পলিউশন শুরু হয়েছে, মানুষ দূষিত হয়ে যাচ্ছে। এবং এ সেকশন অফ মানে সাইজেবল অ্যামাউন্ট অফ পিপুল কিন্তু অলরেডি দূষিত হয়ে গেছে। এই যে অধ্যত্ব দেখেন, এই যে বেপরোয়াপনা, এই উন্মাদনা, এটা তো মানে মেন্টাল ইলনেস, এটা মানসিক অসুস্থতা, হ্যাঁ, এবং এটা এদের সংখ্যা কিন্তু বাড়তেছে। আপনার যে কোনো মানে কি বলে যে উন্মাদনা বলেন, বলেন, সেটা কিন্তু ইনফেকশাস, সেটা কিন্তু সংক্রামক, এপিডেমিক হয়ে যায় কখনো কখনো। ফলে এই জিনিসগুলি কীভাবে রোধ করা যাবে, এই যে হিউম্যান পলিউশনটা কীভাবে রোধ করা যাবে, এটা কিন্তু একটা প্রক্রিয়া চলতেছে, আপনি খেয়াল করছেন কিনা জানি না। হ্যাঁ, এই যে মানুষ উদ্ধত হয়ে যাচ্ছে, যেমন ধরেন এই যে কি বলে যে ভাইরাল সিদ্দিক একটা ছিল না, এই লোকটা তো আগে এরকম ছিল না, 5ই আগস্টের আগে তো এরকম ছিল না, তাই না? কেন এরকম হইল? ওই একটা সিচুয়েশনের মধ্যে সে ভাইরাল সিদ্দিক হয়ে গেছে, সে উল্টাপাল্টা কী বলতেছে, উন্মাদের মতো আচরণ করতেছে। তারপরে ধরেন যে মিডিয়াতে যারা আক্রমণ করতে গেছে, এরা কি কোনো, এদের মধ্যে কোনো সেন্স ওয়ার্ক করে কি না, হ্যাঁ, এদের মধ্যে কোনো সেন্সিবিলিটি আছে কি না, হ্যাঁ, উইদাউট নোয়িং এনিথিং। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি সেদিন, সেটা হচ্ছে যখন ওই সালমান রুশদির যখন ফাঁসি চাওয়া হচ্ছিল মিড 90s, তখন আমি জায়গা দিনে চাকরি করি, বেইলি রোডে আমাদের অফিস।
তো বেইলি রোড দিয়ে একটা মিছিল যাচ্ছে, সালমান রুশদির ফাঁসি চাই, সালমান রুশদির ফাঁসি চাই। তো আমি একটা ছেলেকে ডাক দিলাম যে আচ্ছা সালমান রুশদির ফাঁসি চাই, কী কারণে ফাঁসি দিতে চাচ্ছ বলো তো দেখি। ওই যে মহানবীর বিরুদ্ধে ইয়ে করছে, আল্লাহর বিরুদ্ধে ইয়ে করছে। তারপরে কীভাবে করছে আমি তো জানি না, বিষয়টা বুঝাও তো দেখি আমাকে। কয় না মহানবীর বিরুদ্ধে, মানে সে। আমি বললাম যে তুমি কি স্যাটানিক ভার্সেসের নাম শুনছো? বলছে এটা কি? হ্যাঁ, আমি বলছি মহানবী বলো আল্লাহর বিরুদ্ধে যে বলছে এটা তো এই বইয়ের মধ্যে লেখা আছে, তো তুমি তো এই বইটাই পড়ো নাই বা এই বই সম্পর্কে তুমি জানোই না। পঙ্গপালের মতো ছুটছে উইদাউট নোয়িং এনিথিং। একটা বুঝে শুনে হয় সেটা যে ঠিক আছে প্রথম আলো এই কারণে এইটাকে রাখা যাবে না, তাইলে একটা হইতে পারে যে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তার ইয়েটা কি বলে স্টেপটা অ্যাগ্রেসিভ হয়েছে, বাট হি হ্যাজ এ লজিক যে সে এইটা বলতে চায় যে প্রথম আলো ডেইলি স্টার এই জিনিসটা করতেছে, সে কিছুই জানে না। হ্যাঁ, তাকে বলা হয়েছে হ্যাঁ এটা কিভাবে ইন্ডিয়ার পারপাস সার্ভ করতেছে বা এটা কিভাবে মানে গণবিরোধী কিভাবে কি, সে কিছুই জানে না। তাকে নেতা বলছে বা এই বলছে, সে চলে যাচ্ছে। তো এই যে মানুষের চরিত্রে মানুষ এই যে দূষণটা, এইটা তারেক রহমান কীভাবে রোধ করবে? এটা তো দুই এক দিনের ব্যাপার না। না, আমি জাস্ট আপনাকে যে কারণে ওই যে মিস্টার আব্দুল সালামের কথা সূত্রে ধরে পেরেছিলাম, অল্টারনেটিভ মানে আপনি প্রশ্ন করছেন, হয়তো যৌক্তিক প্রশ্ন যে তারেক রহমান এটা কীভাবে করবে। আর কেউ কি আছে যে এই দায়িত্বটা এখন নিতে পারে বা ওই শক্তিটা কারো আছে বাংলাদেশের রাজনীতিতে? না, আমি কোনো মানে তারেক রহমান পারলে ভালো, তারই পারা সম্ভব নাকি তারই পারা সম্ভব, আর কোনো অল্টারনেটিভ আছে কিনা? যদি যদি তার পারা সম্ভব হয় তাহলে তাকে এক ধরনের, যদি তিনি চান, তার যদি সেই লক্ষণটা দেখা যায় তাহলে তাকে এক ধরনের সমর্থন দিতে হবে এই কাজে, যারা আপনার যে আকাঙ্ক্ষা। আমি বলছি না, তারেক রহমানের সুবিধাটা হচ্ছে কি, তার পেছনে হিউজ নাম্বার অফ পাবলিক আছে, অর্গানাইজেশন একটা ইন্সপিরেশন একটা। এবং যখন আপনি মানুষের হয় কি, মানুষের সাইকোলজিটা এরকম, আপনি যে টানেলে সামান্য আলো দেখেন তখন আপনি কিন্তু আরও আলো চাইবেন। এটা কিন্তু যখন উনি দেখতেছেন মানুষ আমাকে এত ভালোবাসতেছে, তখন তার ভেতর থেকে একটা আকাঙ্ক্ষা জন্মাবে যে আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে। হ্যাঁ, আমাকে রাষ্ট্র কীভাবে চলে, তা না হলে এই লোকগুলিকে আমি স্যাটিসফাই করবো কীভাবে, আমাকে আশা করতেছে, একটা আকাঙ্ক্ষা জন্মাবে। সো হি হ্যাজ এভরি চান্স টু ডেভেলপ হিমসেলফ, মানে গ্র্যাজুয়ালি। হ্যাঁ, এটা আছে তার কাছে। সো তারেক রহমান মানে চেষ্টা করুক, আমরা তো আসি, মানে যদি এই সমস্ত জিনিস উনি ফাইট আউট করতে চায়, হ্যাঁ আসি আমরা। আর যদি দেখি যে দেখেন এখানে কিন্তু আরও ব্যাপার আছে আপনার, এই যে উনি চাইলেই তো হবে না, মানে বিরোধী শক্তি কীভাবে রিয়াক্ট করতেছে, বিরোধী শক্তি একটা আছে, বিগ সাইজের বিরোধী, সেটা তো করবেই, কারণ বিরোধী শক্তি না থাকলে তো আর এটা কারেকশন করার কিছু নাই, ওনার কোনো রোলও রাখার সুযোগ। সো এটা হি হ্যাজ টু ফাইট ইন টু ওয়েজ। হ্যাঁ, একটা হচ্ছে যে আপনার তাকে ডেভেলপ করে নিজেকে, দলকে ঠিকমতো ইয়ে করা, আবার অ্যাট দ্য সেম টাইম টু ফাইট আউট হিজ অপোনেন্ট। আব্দুল সালাম, একটা যে আমি তো যে জিনিসটা বললাম যে আসলে দেখেন যে উনি আরেকটা যেটা বললো যে ভারতের সাথে সমমর্যাদার ভিত্তিতে, এইটাও যদি আপনি উদাহরণ হিসেবে আনতে চান তাহলে কিন্তু বিএনপিকেই আনতে হবে। বিএনপির নেতা জিয়া রহমান সাহেবই কিন্তু সেটা করতে সক্ষম হয়েছিলেন, যে আজকের আঞ্চলিক একটা নিজেদের শক্তির ভারসাম্য রক্ষা করার জন্য কিন্তু তিনি সার্ক তৈরি করেছিলেন। আজকে সেটা নাই, আজকে অনেকটা এটা বিলুপ্তর পর্যায়ে চলে। এবং তার সময় তিনি ভারতে গেছেন, ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে এসছে, হ্যাঁ সেটা করছেন। পাশাপাশি যেমন মনে করেন আপনার সে সময় আপনার ফারাক্কার পানির ব্যাপারে যখন ভারত তার সাথে দ্বিপাক্ষিক যখন হয় নাই, তখন তিনি জাতিসংঘে তুলে ধরছেন। অর্থাৎ জাতীয় স্বার্থে ছাড় না দেওয়া এবং কোনো বড় ভাই সুলভ আচরণের মধ্যে দিয়ে আমার স্বার্থের হানি না হওয়া, আচ্ছা এগুলো কিন্তু বিএনপি করে গেছে। কাজে এই জন্যই বললাম যে বিএনপির একটা অতীত আছে, আর সেই জায়গায় স্বাভাবিকভাবেই তারেক রহমান সেটাকে ধারণ করে, এবং সেটাকে ধারণ করে বলেই আজকে স্বাভাবিকভাবে সেই সমস্যাগুলোর সমাধান, যেমন আপনি যে প্রশ্নটা তাকে করলেন যে আর কে পারবে, নাই তো কেউ। কাজেই পারার মতো বিএনপি আছে, তারেক রহমান আছে। এখন যদি কোথাও যদি এটার জন্য সহযোগিতার দরকার হয় বা কোথাও যদি এটাকে কোথাও
ত্রুটি থাকে তাহলে সেগুলোকে সংশোধন করে দিতে হবে, যাতে তারেক রহমানের লিডারশিপটা আরও ম্যাচিউরড হয়, আরও যাতে গণমুখী হয়, সেটার জন্য চেষ্টা করতে হবে। তবে এটা তো ঠিক যে আপনি এখন বললাম আর তুড়ি মারে দিলাম, প্রবলেমটা তো সলভ হবে না। এটা তো আজকে দেখেন দেশে গণতন্ত্র নাই, এখন বলতে আসে নাই। আমরা বলতেছি নির্বাচনের কথা, নির্বাচন হলেই যে গণতন্ত্র এস্টাবলিশড হয়ে যাবে এমনও কোনো কথা নাই। নির্বাচনটা যদি আমরা বলি, যদি নির্বাচনটা হয় আর পরপর যদি 2-3টা নির্বাচন একই প্রসেসে হতে পারে এবং এর মধ্যে দিয়ে যদি দলগুলো গণতন্ত্রের প্রতি আরও সিনসিয়ার হয়, তাহলে অটোমেটিক্যালি এটা হবে। আর তখন জনগণও যদি সচেতন যদি আরও হয় এবং জনগণ যদি সত্যিকার অর্থে তাদের প্রতিনিধিরা বাছাই করার ব্যাপারে সঠিকটাকে বাছাই করতে পারে, অর্থাৎ সেখানে সবার দায়িত্ব আছে। এখানে শুধু একা বিএনপির দায়িত্ব বা একা তারেক রহমানের দায়িত্ব সেটা না, সেখানে মাহবুব কামালেরও আছে, সেখানে জিল্লুর রহমানেরও আছে, সেখানে সেম আমারও আছে। তো কাজে সেই দায়িত্বটা আমাদেরকে সবাইকেই সেই দায়িত্বটা পালন করতে হবে যদি আমরা দেখি। তো এই যে এখন যে প্রশ্নটা আছে যে বিএনপি কতটুকু পারবে কি পারবে না, আমি তো বললাম বিএনপি অলরেডি এই পরীক্ষায় পাশ করে আসছে আগে, আর অন্য কারোতে এই পরীক্ষায় যায়নি এখনও, ওই পরীক্ষায় ফেল করছে। বরঞ্চ আওয়ামী লীগ তো ফেলই করছে এবং আরেকটা জামাত আছে তারাও ফেল করছে। তারা তো দেশপ্রেমের মাপকাঠিতে এখন পর্যন্ত কোনো নাম্বারই পায় নাই, তাই না? তাদের অতীত দিয়ে তো তারা এখন পর্যন্ত সেটা কোনো পায় নাই। তাই কাজে এটার উপর নির্ভর করা কোনোভাবেই সেটাতে অন্তত আমরা বলবো না যে সেটা বুদ্ধিমানের পরিচয় হবে। তা আমরা এই জন্য বলবো যে আজকে এখন নির্বাচনটার সামনে, এই নির্বাচনটা আমরা আশা করি যে জনগণ অন্তত একটা সঠিক রায় দিবে এবং সঠিক রায়ের মধ্য দিয়ে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপি অবশ্যই যে প্ল্যানটা আজকে বলতেছে তারেক রহমান, সেই প্ল্যানটা কার্যকর করার জন্য ইতিমধ্যে জানেন আপনাদের ক্রস পিপলের সাথেও তিনি কথা বলছেন, আপনাদের সাথেও কথা বলছেন, অনেক ব্যাপারে অনেক মত বিনিময় করছে এবং সেটা নিয়ে সে আলোচনাও করছে এবং ওইগুলোর মধ্যে দিয়ে কিন্তু অনেক কী সমস্যা আছে, এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যাবে সেটার জন্য পরামর্শ চেয়েছেন। আবার উনি নিজে কী চিন্তা করছেন সেগুলোও কিন্তু বলার জন্য চেষ্টা করছেন। তো কাজে এই গুণাবলীগুলো তো তার মধ্যে আছে। কাজে এখন যেহেতু উনি দেশে আসছেন, কারণ এটাকে আরও ভালো করে এক্সারসাইজ করতে পারবেন তিনি, এটাই আমরা আশা করি। এই ধরনের পরিস্থিতিতে মানুষ একটু টিমটাও দেখতে চায়, দেশি বিদেশি ডেভেলপমেন্ট পার্টনাররা বা দেশের ভিতরে যারা সচেতন নাগরিক সমাজ, গণমাধ্যম, যে তিনি আসলে তার এই প্ল্যান বলেন যাই বলেন না কেন সেটা কাদের দিয়ে বাস্তবায়ন করবেন, সেটা কিন্তু দৃশ্যমান নয়। এবং আমরা কখনোই বাংলাদেশে দেখি না যে যারা ক্ষমতার বাইরে থাকে তারা আসলে এই যে এতগুলো মন্ত্রণালয় আছে, কে কোন মন্ত্রণালয়ের কে কোন বিষয়ে এক্সপার্ট, কাকে দিয়ে কোন কাজটা করানো হবে সেটা কিন্তু স্পষ্ট না। এটা তো বললামই আমি, যখন তিনি দায়িত্বে আসবেন, ধর জিয়া রহমান সাহেব যখন দায়িত্ব পাওয়ার আগে তো আর বোঝা যায় না যে কাদেরকে দিয়ে। তিনি তো হঠাৎ করে এসেছেন, হ্যাঁ হঠাৎ করে আসছেন, কিন্তু জিয়াউর রহমান আর তারেক রহমান তো একটা আলাদা। হ্যাঁ এটা ঠিক। কাজে এটা স্বাভাবিকভাবে আজকে বাংলাদেশের অর্থনীতিকে যদি চেঞ্জ করতে হয়, তার অর্থমন্ত্রী করতে হলে তো সেই ধরনের চিন্তা ভাবনার লোকজনকে দিয়েই করতে হবে। আজকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যদি তাকে পরিবর্তন করতে হয় বা এটাকে গতি আনতে হয়, তাহলে এই লাইনে কারা কে থাকবে সেটা দেখলেও মানুষ বুঝতে পারে যে আসলে সে কতখানি সক্ষম ওই কাজটা করার জন্য। এটা ওয়েট করতে হবে, নির্বাচন পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে এবং নির্বাচনের পরে আশা করি উনি একটা সঠিক টিম নিয়েই, কারণ এটা তো স্বাভাবিক, উনি একা পরিকল্পনা আছে, ওনার পাশাপাশি ওটার সহযোগী যদি কাছাকাছি না হয় তাহলে তো সেটা হবে না, সেটা তো লাগবেই। মিস্টার মাহবুব কামাল, আমরা জাতীয় ঐক্য সমঝোতার কথা শুনছি, অনেক মহল থেকে এই কথা বলা হচ্ছে, জাতীয় ঐক্য দরকার, জাতীয় সমঝোতা। কেউ তো সেই জুলাই অভ্যুত্থানের পরেও জাতীয় সরকারের কথা বলেছেন, নির্বাচনের আগেও জাতীয় সরকারের কথা বলছেন, বা বিএনপি যেমনটা বলেছে যে তারা বিজয়ী হলে আন্দোলনে যারা ছিল গণতান্ত্রিক শক্তি তাদের নিয়ে জাতীয় সরকার করবে। সো আমার বিবেচনায় যদি বাংলাদেশে প্রধান 4টে রাজনৈতিক দল বলি এখন পর্যন্ত, যেভাবে এটা বললেও হয়তো কেউ সমালোচনা করতে পারেন, কিন্তু তাতে কিছু যায় আসে না, ভোটের বিচারে, তাদের রাজনৈতিক সক্ষমতার বিচারে বিএনপি নিঃসন্দেহে এই মুহূর্তে সবচেয়ে বড় দল। আওয়ামী লীগকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। জামাত একটা ক্রিয়াশীল অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টি। জাতীয় পার্টি হিস্টোরিক্যালি দেখা যায় যে তাদের কিছু জায়গায় পকেট আছে, আঞ্চলিক পার্টি। এর বাইরে বাকিরা আসলে খুব একটা ম্যাটার করে না, হয়তো ইভেন যদি তারা 300 আসনে 300 প্রার্থীও দিতে পারে হয়তো ওইটাই তাদের সম্বল।
এই চারটে শক্তিকে বাদ দিয়ে কি জাতীয় সরকার হতে পারে কিনা, জাতীয় ঐক্য একটা হয়তো হতে পারে, বা এই যে আওয়ামী লীগ এবং বিশেষ করে জামাত এবং আওয়ামী লীগ এদেরকে বিএনপি কিভাবে ডিল করবে, হ্যান্ডেল করবে? এটা একটা মৌলিক প্রশ্ন। যদি এটা নির্বাচনের আগে তো আছেই, নির্বাচনের পরে এটা আরো বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে বিএনপির জন্য, বা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আমার কাছে মনে হয়। বলছি আমি প্রথমে একটু বলে নিই আগের সেটা হচ্ছে ওই যে ফরেন পলিসি না, জিয়াউর রহমানের, আমার বন্ধু সালাম যেটা বললো, উনি একটা জিনিস মিস করে গেছে, সেটা হচ্ছে জিয়াউর রহমানের যে সার্কের যে আইডিয়াটা, এটা কিন্তু চমৎকার ছিল। হ্যাঁ, এটা তো তার সার্ক তো তার ব্রেন চাইল্ড, এইটা বলা উচিত ছিল। হ্যাঁ, এটা তো বললামই। স্যার তার ব্রেন চাইল্ড এবং সার্ককে করার জন্য যে ইন্ডিয়া বাধা হয়ে দাঁড়াতে পারে, আবার ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলে তার কনসেন্ট নিয়ে তাকে ম্যানেজ করে তারপরে করেছেন, দেখেন ইন্ডিয়াকে অনবোর্ড করেছেন। হ্যাঁ, এগুলি কতগুলি জিনিস না এই যে মিসআন্ডারস্টুড হয় আমাদের দেশে। যেমন আমি বঙ্গবন্ধু সম্পর্কে একটু বলি, এই যে বলা হয় না যে সে প্রো ইন্ডিয়ান না, দেখেন আমি 3টা মেজর ঘটনা বলি। 3 মাসের মধ্যে সৈন্য পাঠায় না। ইন্দিরা গান্ধীর চক্ষু কি বলে যে চোখ রাঙানি উপেক্ষা করে ওয়াইসির মেম্বার হয় নাই, হয়েছে? ভুট্টোকে দাওয়াত করে আনে নাই, তাও প্রো ইন্ডিয়ান। ভুট্টোকে দাওয়াত করে আনছে এখানে, তাই না? এখন অনেকে বড় বড় পাকিস্তানি হয়ে গেছে। তো এটা তো বঙ্গবন্ধু বহুত আগে পাকিস্তানি হয়েছে, ভুট্টোকে দাওয়াত করে না। তো ফলে এই যে ট্যাগিং করা হয় না, এগুলি খুব বাজে বিষয় আর কি। কোনো কিছু বোঝে না, সুঝে না, ভেতরে যায় না। যাই হোক, তো এখন এই কি বলে যে এইটা সার্কটা হচ্ছে তার একটা বিরাট কৃতিত্ব আমি বলি। যাই হোক, এটা এখন তো সার্ক একদম অকার্যকর হয়ে গেছে। না, আমি যেটা বলতে যাচ্ছি যে যেটা আমার প্রশ্ন ছিল আপনার প্রশ্নটা হচ্ছে ডেমোক্রেসির একটা খুব সুন্দর সংজ্ঞা আছে। ডেমোক্রেসির 2টা সংজ্ঞা আমার খুব ভালো লাগে। একটা হচ্ছে ডেমোক্রেসি ইজ অ্যান আর্ট অফ লিভিং টুগেদার, ঠিক আছে? আরেকটা হচ্ছে ডেমোক্রেসি ইজ দ্য রুল অফ মেজরিটি উইথ দ্য কন্টেন্ট অফ মাইনরিটি, ঠিক আছে? এখন যারা মাইনরিটি আছে, হোয়াট এভার দি পলিটিক্যাল বিলিফ ইজ, ওয়েদার আমি এটা লাইক করি বা ডিসলাইক করি, মাইনরিটিকে আপনাকে কন্টেন্ট করতে হবে। এটা যে কোনো ফর্মে হোক আপনাকে কন্টেন্ট করতে হবে। তা নাহলে তো মানে আপনি হোল জনমতকে তো আপনি করতেছেন না, অ্যাড্রেস করতেছেন না, তাদের মূল্যায়নও করতেছেন, তার রেসপেক্ট করতেছেন না। ইভেন ইফ হি ইজ এ সিঙ্গেল মেজরিটি, যেমন বঙ্গবন্ধুর ভাষণ আছে, তারা যদি সংখ্যায় একজনও হয়, আপনার খেয়াল আছে 7ই মার্চের ভাষণ, তারা যদি সংখ্যায় একজনও হয় তাহলেও তাকে করা হবে, মানে ইশিয়ার নিয়ে আসা হবে। তো যে কোনো মাইনরিটি, যেমন ধরেন যে আপনি আওয়ামী লীগের কথা বলতেছেন, আওয়ামী লীগের তো মানে এই মুহূর্তে যদি আপনি ছেড়েও দেন 20% ভোট তো আছে, 20% ভোট তো আছে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। তো এদেরকে তো আপনাকে ইনক্লুড করতে হবে, তাই না? হ্যাঁ, ক্রিমিনাল যারা, দে শুড বি ট্রাইড, তাদের বিচার হবে, হবে, সব কিছু ঠিক আছে। বাট এই যে 20%-এর মধ্যে মানে ধরেন যে 0.01% হচ্ছে আপনার ক্রাইম করছে যারা, মানে কি বলে এটা, নানা রকম দুর্নীতি বলেন, বলে নানা রকম করছে না, তো তাদের বিচার হবে, তারা জেলে যাবে। কিন্তু বাকি যারা ইনোসেন্ট তাদেরকে তো আপনি ইনক্লুড করতে হবে। যদি না করেন, তো ডেমোক্রেসির ওই ফর্মুলা তো আপনি পড়েন না। ইফ ইউ ডোন্ট কন্টেইন দেম অ্যাজ এ মেজরিটি, তারা তো মাইনরিটি, তাই না? আমরা কেন যে বলি, কি বলে যে মাইনরিটি, হিন্দু মাইনরিটি, খ্রিস্টান মাইনরিটি, আমরা বলি না যে সব ধর্মের থাকবে। তো সব ধর্ম যদি পারে, সব বিলিফও থাকবে, সব রাজনৈতিক বিশ্বাসও থাকবে। শুধু ধর্মীয় বিশ্বাস তো মানে এন্টিটি না, তাই না? এন্টিটি তো নানা রকম আছে, ধর্মীয় বিশ্বাস আছে, রাজনৈতিক বিশ্বাস আছে। তো যতক্ষণ না পর্যন্ত সে ক্রিমিনাল অফেন্স করছে, যতক্ষণ না পর্যন্ত ক্রিমিনাল, আই রিপিট, যেমন ধরেন যে 71-এ যারা মানে কি জামাত আছে না, তারা তো যারা ক্রিমিনাল অফেন্স করে নাই, তাদেরকে আপনি কেন দোষী সাব্যস্ত করবেন? সে তো অখণ্ড পাকিস্তান চাইতেই পারে ফ্রম হিজ পলিটিক্যাল পয়েন্ট, তাই না? সে চাইতেই পারে অখণ্ড পাকিস্তান, কিন্তু সে যদি ক্রিমিনাল অফেন্স না করে, তাকে তো আপনি দোষী রাজনৈতিক সে একটা বিশ্বাস করে, হ্যাঁ, রাজনৈতিক ভুল, একটা ভুল করছে, তাই না? তো ফলে এভরি বিলিফ, বি ইট রিলিজিয়াস বিলিফ, বি ইট পলিটিক্যাল বিলিফ, আপনাকে কন্টেইন করতে হবে, আনলেস মানে হি ইজ মানে অ্যাকিউজড অফ ক্রিমিনাল অফেন্স। হ্যাঁ, তো এইটাকে করতে হবে, তা না হলে তো আপনি ওই ন্যাশনাল ইউনিটি যেটা বলতে, এটা কথার কথা থেকে যাবে। হ্যাঁ, তো এখন এইভাবে জিনিসগুলো যদি চিন্তা করা যায়, হ্যাঁ, শুনেন, এই যে
মানে প্রতিশোধের রাজনীতি হয় কি, প্রতিশোধের রাজনীতির একটা কিউমুলেটিভ এফেক্ট থাকে, চেইন ইফেক্ট থাকে। হ্যাঁ, ধরেন আজকে যদি আপনি প্রতিশোধের রাজনীতিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান, আগামীতে এইটা মাল্টিপ্লাই হবে। হ্যাঁ, মাল্টিপ্লাই হবে এবং তারপরে আরও মাল্টিপ্লাই হবে, এভাবে চলতেই থাকবে। সো আমার মনে হয় যে একটা রিকনসিলিয়েশন দরকার, যদি ইফ ইউ ওয়ান্ট টু রিয়েলি ক্রিয়েট এ রেইনবো সোসাইটি, আমরা যদি একটা রংধনু সমাজ গড়তে চাই, সবাই থাকবে। এই যে অনেকে বলেন ইসলামিক দল, কেন ইসলামিক দল থাকতে পারবে না? যদি তারা জঙ্গি না হয়, যদি তারা মানে কি বলে যে ইসলামিক মিলিটেন্সি না করে, হ্যাঁ, যে কোনো ইসলামিক বিলিফ নিয়ে একটা ইসলামিক দল থাকতেই পারে। হ্যাঁ, যেমন জামাত, আমি তো মনে করি যে মানে জামাত থাকতেই পারে, এটা রাজনৈতিক অনেকে জামাত, কারণ এই জেনারেশন তো আপনার 71-এর এই জেনারেশন ছিল না। আওয়ামী লীগ, হ্যাঁ, আওয়ামী লীগ, হ্যাঁ থাকতেই পারে। যারা ক্রিমিনাল, আমি তো বলতেছি যে যারা ক্রিমিনাল অফেন্স করছে তাদেরকে বাদ দিয়ে যারা ইনোসেন্ট তাদেরকে রাখবেন না কেন আপনি? যেমন জামাতের ধরেন যারা এখন যারা আছে, এরা তো 71-এ ক্রাইম করার বয়সই হয় নাই, তাই না? তাদের প্রায়শই হয়। তাহলে আপনি কোন যুক্তিতে তাকে রাজনীতি করতে দিবেন? জাসদ করা শফিকুর রহমান তখন জামাতের আমির, সম্প্রতি বিএনপি থেকে মেজর আখতারুজ্জামান যোগ দিয়েছেন। কোন যুক্তিতে আপনি জামাতকে কোন যুক্তিতে রাজনীতি করতে দিবেন না? যেহেতু তারা ক্রিমিনাল অফেন্স করে নাই, তাই না? এবং আমি তো বলি, জামাত যদি এখন আমাদের মুক্তিযুদ্ধকে স্বীকার করে এবং যদি তার পূর্বপুরুষদের যে অপকর্ম সেগুলি যদি মানে ভুল স্বীকার করে, যে আমাদের অনেক ভোট বাড়বে। আমি তো বলি অনেক ভোট বাড়বে। যার দুইটা জিনিস করুক তারা, যে হ্যাঁ উই আর সরি ফর 71, হ্যাঁ, এবং আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন করব না। দেখেন এই জিনিসটা, এটাও একটা ব্যাপার আছে, কিন্তু শরিয়া আইনের ব্যাপারে তার বলতে হবে যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন করব না, এক। 2 নম্বরে উই আর সরি ফর 71, আমরা ক্ষমা চাই। দেখবেন জামাতের ভোট অনেক। আলোচনাটা শেষ করে আনতে চাই মিস্টার আব্দুল সালাম। না, এটা তো ওই শেষের অংশটা জুড়ছে বলে সমালোচনা করা গেল না, নাহলে তো অবশ্যই বলতে হতো। কারণ রাজনৈতিক ভুল মানে আপনি স্বাধীনতাকে স্বীকার করেন নাই, আপনি স্বাধীনতা বিরোধী শক্তি, এটা তো বলবো আমি, তাই না? তো স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আবার ঐক্য কীভাবে, এটা তো অন্য। যদি আপনি স্বীকার করেন, না, এই জন্য আপনি যদি স্বীকার করেন যে হ্যাঁ আমি ভুল করছিলাম, তাহলে সেটা হলো অন্য কথা। আর ভুলের মধ্যে কে কতটুকু পাপ করছে, এইটা যেমন আওয়ামী লীগের ব্যাপারে আপনি বললেন, আওয়ামী লীগের কোনো নেতা, এখনও তো অনেক নেতা বাইরে আছে বা দেশের বাইরেও আছে, তাকে ধরাও যাবে না। কেউ কি বলছে এই পর্যন্ত যে হ্যাঁ এই 5ই আগস্টের অন্য সব বাদই দিলাম, ইলিয়াস আলীও বাদ দিলাম, চৌধুরী আলমও বাদ দিলাম, যে 5ই আগস্টকে কেন্দ্র করে যে এতগুলো হত্যা হয়েছে এটা অন্যায় হয়েছে? কেউ কি বলছে এই পর্যন্ত? তো তারা বলতেছে না, আর আমি কেন তার হয়ে এটাকে অত বেশি করার, এটা তো কোনো মানে হয় না। তো এই জন্যই বলো। আর আরেকটা যে আলোচনাটা আপনি করতেছিলেন, এখানে একটা জিনিস দেখেন পরিষ্কার, যে জাতীয় ঐক্য আর জাতীয় সরকার কিন্তু এক না। জাতীয় ঐক্যটা, অর্থাৎ একটা জাতি যদি চলতে হয়, ভারতে দেখেন তাদের মধ্যে কত রকম পাওয়ার টাসেল আছে, কিন্তু তারপরও ক্রাইসিসে কিন্তু সব এক হয়ে যায়। কিন্তু আমরা তো সেটাই নাই। অর্থাৎ আমরা যেমন মনে করেন টিপাই মুখ বাদ নিয়ে যখন একটা প্রবলেম হলো, তখন বেগম খালেদা জিয়ারে তার কয়দিন আগে ক্যান্টনমেন্ট বাড়ি থেকে বের করে দিয়েছে। ওই অবস্থাও বেগম খালেদা জিয়া বলল যে টিপাই মুখ বাদের এটা আমরা জাতীয় সমস্যা, এই ব্যাপারে এই সরকারকে আমি মানি বা না মানি, একের পরিষ্কার, এই সরকারকে মানি বা না মানি, এই সরকার যদি এই ব্যাপারে কোনো ভূমিকা নেয় আমি আছি। এইটাই হলো যে জাতীয়, অর্থাৎ একটা ন্যাশনাল ক্রাইসিসে আমার হোল জাতিটাকে ঐক্যবদ্ধ করা। কিন্তু সেই সময় কিন্তু আওয়ামী লীগ সেটাকে করলো না, ডাকলো না। ওই সময় ন্যাশনাল কনভেনশন ডাকার কথা বলা হয়েছিল। তারপর অন্যটা বাদ দেন, তারেক রহমান এই যে আমাদের এই যেটা হলো সারা পৃথিবীতে যে স্বাস্থ্যগত যেটা হয়ে গেল কোভিড সেই সময় বললো যে এটা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে এটা হচ্ছে, কাজে এটা দিয়ে একটা বিশাল একটা ইকোনমিক্যাল ক্রাইসিসের মধ্যে আমরা পড়বো। এই ব্যাপারে আমাদের একটা জাতীয় হওয়া দরকার। সাথে সাথে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলে দিল কোভিডের চেয়ে আওয়ামী লীগ বেশি শক্তিশালী। অর্থাৎ এর জন্য এই বিষয়টা হলো যে আজকেও যেটা তারেক রহমান যেটা আগেও বলছে, এখনও যেটা বলে যেভাবে গত ফ্যাসিবাদ সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে, এটাকে যদি আমাকে রিভিল করতে হয় তাহলে ন্যাশনাল কনসেনসাস একটা লাগবেই।
ন্যাশনাল কনসেনসাস ছাড়া সেটা এককভাবে সেটা সম্ভব না। এটা হলো একটা কাজে, এই জিনিসটা তো আমাদের দরকার। এটা যদি আমি দেশকে ভালোবাসি, দেশকে ভালো, এখন তারেক রহমান এখন ক্ষমতায় দিলাম, কিন্তু তারেক রহমান ক্ষমতায় আসছে বলেই এখন তারে সাকসেস হইতে দিব না, তারপরে লাগাই দিলাম উল্টাপাল্টা সব কিছু, তাহলে তো আর সেটা ওই ওই জিনিসটাও তো দেখতে হবে যে তাহলে সেটাও তারা দেশের পক্ষে সে কাজ করতেছে না। তো বিষয়টা হলো এই বিষয়, এইগুলো যদি আমরা উপলব্ধি করি, দেশটা আজকের স্বাধীনতার এতগুলো বছর পার হয়ে আসছে, এখন পর্যন্ত কে স্বাধীনতার পক্ষে আর কে বিপক্ষে এটা নিয়ে এখনও বিতর্ক করি, তাই না? কে কে ঘোষণা দিছে, কে দেয় নাই, এটা নিয়ে এখনও বিতর্ক করি, এবং এটা নিয়ে বিতর্ক করে জাতিরে ভাগ করে ফেলি। তো এটা তো কোনোভাবেই কাম্য না। আমাদের এখন একটা ন্যাশনাল কনসেনসাসে আসতে হবে যে আমাদের বাংলাদেশটা আমাদের সবার, এখানে কার কতটুকু ভূমিকা আছে সেটা জনগণের চেয়ে বড় কেউ সাক্ষী তো আর নাই, কারণ জনগণের সবচেয়ে বড় সাক্ষী। এই জন্য পিপুলস কি বলে সেটার উপরে আমাকে ডিসাইড করা উচিত। আমি বলে দিলাম যে তুই রাজাকার, হয়ে গেল রাজাকার, আমি বলে দিলাম তুই মুক্তিযোদ্ধা। তো এইভাবে তো হয় না, তাই না? এটার জন্য আমাদেরকে যেটা সত্য, যেটা বাস্তব, সেটাকে আমাকে মানতে হবে এবং মেনে নিয়ে, এখন জাতির এখনও কিন্তু একটা ক্রাইসিসে আছি আমরা। ক্রাইসিসে মানে বিশাল ক্রাইসিসে আছি। এখন আমি যেটা বলি যে এখন মনে করেন আমি এখন অপারেশন থিয়েটারে আছি আমি, এই সময় যদি ডাক্তাররা মাথা গরম করে, ডাক্তাররা আমি বলবো যে পলিটিশিয়ানরা যদি মাথা খারাপ করে একটা উল্টাপাল্টা কিছু করে ফেলে, তাহলে বিকলাঙ্গ কিছু হবে, ভালো কিছু হবে না। কাজে এই সময় আমাদের সবাইকে আরও ঠান্ডা মাথায় চিন্তা করে কোনোভাবে যাতে জাতীয় বিভেদ আমরা সৃষ্টি না হয়, এবং বিভিন্ন কারণে আজকে আমার প্রতিবেশী রাষ্ট্র আজকে ধর্ম নিয়ে আমাদের এখানে কিছু রাজনীতি করতেছে, এটা নিয়ে আবার ওদের এখানে রাজনীতি করে আমাদেরকে বাংলাদেশকে একটা কোণঠাসা করার জন্য চেষ্টা করতেছে, বাংলাদেশে অর্থনীতির উপর একটা বিশাল প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করতেছে। কাজেই এই সব কিছু মিলে আমাদের জাতীয় আন্তর্জাতিক সব কিছু মিলেই আমাদেরকে চিন্তা করে আমাদেরকে ওই প্ল্যান মাফিক সামনের দিকে যেতে হবে। জি, মিস্টার মাহবুব মামুন, খুব ছোট্ট করে 2 মিনিট সময় ম্যাক্সিমাম। না, একটা কথা হলো যে তারেক রহমানের এই প্রত্যাবর্তনটা যেভাবে গ্লোরিফাই করা হয়েছে, এটা যদি মানে আমরা খুবই কষ্ট পাবো যদি একটা অ্যান্টি ক্লাইম্যাক্স আমরা দেখতে পারি, এবং এটার সম্ভাবনা আছে, হ্যাঁ, অ্যান্টি ক্লাইম্যাক্স দেখার। যেমন গ্লোরিফাই কীভাবে করেছে, আমি একটা দেখলাম যে তারেক রহমানের প্লেন উপরে আসে, হিসাব করে দেখছে যে এত কোটি সেকেন্ড পরে উনি ল্যান্ড করবেন, এইভাবে গ্লোরিফাই করা হয়েছে। হ্যাঁ, তো সেটা তো হয়তো ধরেন না, বলছি আমি এই যে গ্লোরিফিকেশন, এইটার তো ধারাবাহিকতা থাকতে হবে, তাই না? ধারাবাহিকতা থাকতে হবে। যেমন আমরা তো ওই যে আপনিও নিশ্চয়ই পড়ছেন প্যাট্রিয়ট কবিতা রবার্ট ব্রাউনিংয়ের, 1 বছর আগে যখন শহরে ঢুকতেছে ফুলের তারপরে 1 বছর পরে কি পরিণত হইলো। সো এগুলি খেয়াল রাখতে হবে আমাদের, যে কি আমাদের যে আশাবাদ তৈরি হয়েছে, যে অপটিমিজম তৈরি হয়েছে, এই অপটিমিজমটাকে কীভাবে তৈরি হইতেই হবে, এছাড়া আশা নিয়েই তো বাঁচতে হবে। সেটাই বলছেন উনি। আশাবাদ ছাড়া বাঁচা যাবে না। আমি আশাই করবো না আমি, না আশা, তাহলে আর হবে কি? এখন হয়েছে কি, আমার দেখেন এই 16 মাসে হয়েছে কি, ফিয়ার হ্যাজ স্টোলেন আওয়ার ড্রিম, ভয় আমাদের স্বপ্নকে চুরি করে ফেলেছে, বুঝছেন? এই স্বপ্নটাকে জাগায় তুলতে হবে। ভয় আমাদের স্বপ্ন চুরি করে নিয়ে গেছে, এই স্বপ্নটা জাগায় তুলতে হবে, এবং এইটা তারেক রহমানের উপরে ইটস এ হিস্টোরিক্যাল রেসপন্সিবিলিটি। তারেক রহমান বলছে স্বপ্ন দেখি না, আমি পরিকল্পনা করি। তা ওরা একটা কথা তো আমি খুবই নিছি, সেটা হচ্ছে যে কথা বলার স্বাধীনতা। এটা কিন্তু এটা আমার কাছে পরিকল্পনার পরি আকাশে না উঠলেই হয়, বাস্তবে মাটিতে কথা বলতে জন্য নন্দলালের মতো বসে থাকলে হবে না। কথা বলার যে স্বাধীনতার কথা উনি বলছেন, এইটা আমার কাছে হচ্ছে থ্রাস্ট পয়েন্ট, আমার কাছে যে অ্যাজ এ জার্নালিস্ট আর কি। এটা একটা, আর আবার সবচেয়ে যে একদম শেষ, সেটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স যদি কারো না থাকে, তাকে রাজনৈতিক প্রক্রিয়া অংশ নিতে দিতে হবে। এইটা আওয়ামী লীগ হোক, জামাত হোক, যেই হোক, হ্যাঁ, ক্রিমিনাল অফেন্স যে না করে, একটা পলিটিক্যাল বিলিফের কারণে আপনি তাকে মাইনাস করতে পারেন না, আনলেস হি ইজ অ্যাকিউজড অফ ক্রিমিনাল অফেন্স।
এটা আমার শেষ কথা। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মাহবুব কামাল এবং মিস্টার আব্দুল সালাম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, সব কথা শেষ কথা এবং যেটা তারেক রহমানের বক্তৃতার মধ্যেও খানিকটা এসছে, তিনি যেদিন ল্যান্ড করলেন বাংলাদেশে, আমরা নিরাপদ বাংলাদেশ চাই এবং একটা সভ্যতার বাংলাদেশ চাই। বাংলাদেশের সমাজে, রাজনীতিতে নানা জায়গায় এখন অসভ্যতা এত বৃদ্ধি পেয়েছে এবং ভয়ের একটা আবহ তৈরি হয়েছে, আমার এক অতিথি বলছিলেন। এবং এই জায়গাটা এখন এই মুহূর্ত পর্যন্ত যে রাজনৈতিক নেতৃত্ব আছে তার মধ্যে তারেক রহমানই একমাত্র নেতা যিনি এই পরিস্থিতি থেকে বাংলাদেশের উত্তরণ ঘটাতে পারেন, যে আকাঙ্ক্ষা আমাদের সেটা নিশ্চিত করতে পারেন। সে কারণেই দল মত নির্বিশেষে শুধু তার দলের নেতাকর্মীরাই না, তার বাইরের এমনকি তার ভিন্ন রাজনীতির নেতাকর্মী বা সমর্থকদের মধ্যে তাকে কেন্দ্র করে একটা আশাবাদ তৈরি হয়েছে। এখন সেই আশা তিনি পূরণ করতে পারবেন কি পারবেন না সেটা তার উপরে নির্ভর করবে। সবাই আমরা চাই যে সেটা তিনি করতে পারুন এবং সেটা যদি তিনি করতে পারেন, সেই চেষ্টা দেখা যায়, তাহলে সবাই নিঃসন্দেহে দেশের স্বার্থে যারা দেশপ্রেমিক তাকে সমর্থন করবেন, সহায়তা দেবেন। তার দলে না যোগ দিয়েও, তার সমালোচনা করেও তাকে সহায়তা করবার সুযোগ থাকবে। আর যদি ব্যর্থ হন, সেই দায় একান্তই তার থাকবে। নিশ্চয়ই আমরা জানি যে অশুভ শক্তিগুলো ক্রিয়াশীল আছে, তাকেও বিপদের মধ্যে ফেলবার, ঝুঁকির মধ্যে ফেলবার, কিন্তু তার সদিচ্ছা যদি থাকে এবং তার সহকর্মীদের সদিচ্ছা যদি থাকে, সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ শক্তিগুলো সেটা বুঝতে পারবে এবং তিনি তাদের সহায়তা এবং সমর্থন পাবেন এই সংকটকালে বা ক্রান্তিকালে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।